নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। মাননীয়ার নাটকটা দেখেছেন আপনারা সবাই। নবান্নের সভাঘরে তিনি বসে আছেন, বাঁদিকে হোম সেক্রেটারি, একটু দূরে চন্দ্রিমা ভট্টাচার্য, আর সামনে সব চেয়ার টেয়ার ফাঁকা, দু তিনটে ক্যামেরা, পুলিশ কর্তারা ব্যস্ত সমস্তভাবে ঘোরাঘুরি করছেন। মাননীয়া বসে আছেন, বোধহয় আঁকছিলেন। 2 ঘন্টার উপর বসেছিলেন, ভাবতে পারেন? সব থেকে ব্যস্ত নাগরিক পশ্চিমবঙ্গে 2 ঘন্টা টানা বসে রইলেন, এবং সেই ছবি মাননীয়া বসে আছেন ফাঁকা সভাঘরে, হোম সেক্রেটারি স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে নিয়ে, চিফ সেক্রেটারিও ছিলেন। সারা দেশের মানুষ, রাজ্যের মানুষ দেখলেন। আর বাইরে, ওই সভাগৃহের বাইরে চিকিৎসকরাও আছেন, কিন্তু চিকিৎসকরা এলেন না। মাননীয়া তার স্বভাব সিদ্ধ নাটকীয়তায় ভরপুর বক্তব্যে যে কথাগুলো বললেন, সে কথাগুলো শুনলে ঘোরাতে হাসবে। সব থেকে আমার মজা লেগেছে, হাসি চাপতে পারিনি, যে আমি পদত্যাগ করতে রাজি আছি। মাননীয়া পদত্যাগ করবেন? স্বপ্নেও ভাববেন না। উনি কোনো দিন স্বেচ্ছায় ক্ষমতা ছাড়বেন না। যদি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে তার দল হারে, তখন তো তিনি বাধ্য, কিন্তু কোনো নৈতিকতার বিষয়কে সামনে রেখে নীতিগত অবস্থান নিয়ে উনি মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যাবেন? হতে পারে না। আরে নিজের ভাইপোকে মন্ত্রিসভাতে নিচ্ছেন না, উপমুখ্যমন্ত্রী করছেন না, ভয় পাচ্ছেন যে ভাইপো যদি ক্ষমতা সব দখল করে নেয়, তাকে নিছক একটা, কি বলবো, ওই মার্গদর্শক মণ্ডলীর মতো কোনো একটা জায়গায় নিয়ে যায়। সেই জন্য প্রিয় ভাইপো যিনি ইয়ার অ্যাপারেন, তাকে পর্যন্ত মন্ত্রিসভায় স্থান দিচ্ছেন না। তিনি নাকি পদত্যাগ করবেন বাংলার মানুষের স্বার্থে। আরে বাংলার মানুষের স্বার্থে উনি যদি এত কিছু করতে চান, তাহলে সবার আগে স্বাস্থ্য দপ্তরের খোল লঞ্চেটা বদলাতে পারতেন। দাস সাম্রাজ্যের এই বলবালা স্বাস্থ্যক্ষেত্রে হতো না। এই যে অভিযোগগুলো উঠছে, তিনি তো স্বাস্থ্যমন্ত্রী, দায় তো আর এড়াতে পারেন না যে 2K অনার্স, চ্যাট জিপিটি গুলো পরীক্ষা হলে ইনভিজিলেটর থাকবে না, মর্গের দুর্নীতি, এক্সপায়ারি ডেট পার হয়ে যাওয়া ওষুধ হসপিটালে সরবরাহ, এরকম বুড়ি বুড়ি দুর্নীতির অভিযোগ তো উঠছে। আগে তো সেগুলো দূর করার জন্য চেষ্টা করতেন, তাহলে বাংলার মানুষের উপকার হতো। সেগুলো তো তিনি দূর করার চেষ্টা করেননি, বরঞ্চ ধামাচাপা দিয়েছেন। গিটার বাদক আর তার সঙ্গী সাথীরা স্বাস্থ্যক্ষেত্রে কার্যত অনাচার চালিয়ে গেছেন। একটা পিরামিডের মতো স্ট্রাকচার, একদম সাম্যবাদ। ফেলো করি মাখো তেল, মাল দিলে স্বাস্থ্য ভবনে কোনো কাজ আটকাবে না বলেই তো অনেকে বলেন। তো উনি নাকি পদত্যাগ করবেন। বাংলার মানুষ যদি চায়, বাংলার মানুষ স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না, আর মাননীয়া কেঁদে আকুল হচ্ছেন। যে বিষয়গুলো তার হাতে আছে, তিনি যদি সেগুলো সমাধান করেন, তাহলে জুনিয়র ডাক্তাররা কাজে ফিরে আসবে। প্রথম কথা, বিনীত গোয়েলের পদত্যাগ। 3 বছর তো তার হয়েই আসছে। তিনি এই উদ্যোগটা নিলে যারা আন্দোলন করছেন তারা অন্তত বুঝতেন যে মুখ্যমন্ত্রী তাদের দাবিকে গুরুত্ব দিচ্ছেন। এখন তিনি বলছেন সামনে পুজো, কিভাবে কমিশনারকে এখন পদ থেকে সরাবো। প্রসূন মুখোপাধ্যায়কে পুজোর আগেই বুদ্ধবাবু সরিয়েছিলেন রিজওয়ানুর কাণ্ডের প্রেক্ষিতে। সেবার পুজো শান্তিতে হয়েছিল, নিরুপদ্রবে হয়েছিল। আর পুজোয় পুলিশের ডিপ্লয়মেন্টের প্ল্যান, সেটা একবারে শেষ প্রহরে কষা হয় না, বহুদিন আগে সেই ডিপ্লয়মেন্টের প্ল্যান চক আউট করা হয়ে থাকে। তাই পুলিশের শীর্ষস্তরে একজন দুজনের অদল বদল হলে সামগ্রিকভাবে পুলিশি ব্যবস্থায় কি খুব একটা বড় প্রভাব পড়ে? এই যে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা মিস্টার নায়েক, তার ক্রেডেনশিয়াল কি? অভিজ্ঞ তাকে এনে এখানে বসিয়েছে, উত্তরবঙ্গ লবির ঘনিষ্ঠ, তাকে আড়াল করার চেষ্টা হচ্ছে।
সন্দীপ ঘোষ মাতৃজঠরের লজ্জা, খুব আস্থাভাজন 14 তলা, 4 ঘন্টার মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হয়েছিল। এখন জানা যাচ্ছে এই মাতৃজঠরের লজ্জা কি কাণ্ড কারখানাই না করেছে স্বাস্থ্য ক্ষেত্রে। সন্দীপ ঘোষকে বাধ্য হয়ে সাসপেন্ড করেছেন, বিরূপাক্ষ অবিকের বিরুদ্ধে সব তদন্ত কমিটি হয়েছে, 7 দিনের মধ্যে রিপোর্ট দেবে, ডিপার্টমেন্টাল এনকোয়ারি হবে, এগুলো ঠেলায় পড়ে। এতদিন ধরে এরা থ্রেট কালচার চালিয়ে আসছে, তখনও পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রকের ঘুম ভাঙেনি। আর স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রী তার দায়িত্ব এড়াতে পারেন না। অদ্ভুত যুক্তি দিলেন যে সুপ্রিম কোর্টে মামলা চলছে, সাবজুডিস, সিবিআই তদন্ত করছে, তাই কিভাবে লাইভ স্ট্রিমিং হবে? আইনজীবীরা বলছেন কোথাও কোনো বাধা নেই লাইভ স্ট্রিমিং হওয়া। খবরের কাগজে রিপোর্ট বেরোচ্ছে, টক শোতে তৃণমূলের প্রতিনিধিরা তিলোত্তমার ধর্ষণ ও হত্যাকাণ্ড নিয়ে সরকারের অবস্থান, দলের অবস্থান ব্যাখ্যা করছেন। সিবিআই সূত্র, ইডি সূত্রে অনেক কিছু সামনে চলে আসছে। আর শুধু লাইভ স্ট্রিমিং হলেই সুপ্রিম কোর্টের সাবজুডিস, এটা কোর্টের নির্দেশকে ভায়োলেশন। এসব হচ্ছে উদ্ভট যুক্তি, শাক দিয়ে মাছ টাকার ব্যর্থ প্রয়াস। শুনুন, এই ডাক্তাররা যে মেজাজে ছিলেন, এরা প্রত্যেকে লেখাপড়া জানা ছেলে, স্বপ্ন আছে চিকিৎসক হওয়ার, এবং এরা কিন্তু একটা নীতিগত অবস্থান নিয়ে লড়ছে, এই আন্দোলনটা পরিচালনা করছে। তাদের প্রশ্ন বাণের মুখে পড়ে মুখ্যমন্ত্রী জবাব দিতে পারতেন না। যদি জুনিয়র ডাক্তাররা প্রশ্ন করতেন, উত্তরবঙ্গ লবির এই রমরমা কেন স্বাস্থ্য ভবন জানে না, কেন স্বাস্থ্য ভবন উত্তরবঙ্গ লবির বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, যে ভদ্রলোক কোনোদিন সরকারি পরিষেবার সঙ্গে যুক্ত নন, তিনি বকলমে স্বাস্থ্য মন্ত্রক চালান, এই ধরনের প্রশ্ন মুখ্যমন্ত্রীকে ফেস করতে হতো। তার উত্তর তিনি দিতে পারতেন না, রেগে মেগে হয়তো বৈঠক ছেড়ে বেরিয়ে যেতেন। যদি এই প্রশ্ন উঠতো যে সন্দীপ ঘোষকে এতদিন ধরে আশ্রয় দেওয়া হয়েছে এবং প্রশ্রয় দেওয়া হয়েছে, প্রভাবশালীর প্রশ্রয় ছাড়া সন্দীপ ঘোষ এত বড় মাতব্বর হয়ে উঠতে পারত না, এই প্রশ্ন যদি জুনিয়র ডাক্তাররা করতেন, মুখ্যমন্ত্রীর সামনে কোনো জবাব ছিল না তার। জুনিয়র ডাক্তাররা যদি বলতেন যে টাকার বিনিময়ে অনার্স দেয়া হয়, থ্রেট কালচার হয়, হুমকি দেয়া হয়, জুনিয়র ডাক্তাররা যদি বলতেন উত্তরবঙ্গ লবির ঘনিষ্ঠ চিকিৎসক বাচ্চা বাচ্চা ডাক্তারি পড়ুয়া মেয়েদের আইটেম সঙ্গে সঙ্গে নাচতে বাধ্য করে, কি জবাব দিতেন মুখ্যমন্ত্রী? বেআব্রু হয়ে যেত তার স্বাস্থ্য মন্ত্রক, স্বাস্থ্য ভবন, উত্তরবঙ্গ লবি এবং প্রভাবশালীরা। এই যে ধমকান চমকান না মুখ্যমন্ত্রী এইসব প্রশাসনিক বৈঠকে, নাম ধরে ডাকেন আমলাদের, এটা করে দাও, ওটা করে দাও, বিধায়কদের বলেন সব খবর আমার কাছে আছে, ভাবো কি আমি কিছু জানি না, এসব তিনি বলতে পারতেন না। মনোলগ হতো না, প্রশাসনিক বৈঠকে হয় মনোলগ। মুখ্যমন্ত্রী মাইক নিয়ে বলে যান, একে ওকে দাঁড় করিয়ে কৈফিয়ত চান, তারা হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম বলে নানা রকম কথা বলেন। সমবেত বৃন্দগানে মুখ্যমন্ত্রী জয়গান, জয়গাথা লেখা হয়, কিন্তু জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে লাইভ স্ট্রিমিং হলে একতরফা মুখ্যমন্ত্রী বলতে পারতেন না, তার মনোলগ চলতো না। জুনিয়র ডাক্তাররা প্রশ্ন করতেন, তার উত্তর দিতে হতো, এবং অধিকাংশ ক্ষেত্রে তার কাছে কোনো উত্তর ছিল না। এমন পরিস্থিতিও হতে পারত জুনিয়র ডাক্তারদের প্রশ্ন বাণের মুখে পড়ে মেজাজ হারিয়ে তিনি বৈঠক ছেড়েই বেরিয়ে যেতেন। তাই তিনি আর রিস্ক নেননি, ভান্ডা ফোর হয়ে যেত, রাজ্যের মানুষ দেখত স্বাস্থ্য পরিষেবা নিয়ে ডাক্তারদের প্রশ্নের জবাব মুখ্যমন্ত্রী দিতে পারছেন না। দেবেনটা কি? তিনি জানেন না উত্তরবঙ্গ লবি কিভাবে চলে, কে এর মাথা, কারা এর প্রধান কুশীলব? তিনি জানেন না স্বাস্থ্য ভবন দুর্নীতির আখড়া?
টাকা দিলে সেখানে সব কাজ হয়, বাঘের দুধ পাওয়া যায়? কেন তিনি সন্দীপ ঘোষের মাথায় আশীর্বাদের হাতটা রেখেছিলেন মুখ্যমন্ত্রী বিলক্ষণ জানেন। এই প্রশ্ন তাকে জুনিয়র ডাক্তাররা করলে তাকে উত্তর দিতে হতো। উত্তর তিনি যদি না দিতে পারতেন, লাইভ স্ট্রিমিং এটা দেখা যেত যে মুখ্যমন্ত্রী উত্তর দিতে পারছেন না, সেটা মুখ্যমন্ত্রীর কাছে মোটেই গৌরবের বিষয় হতো না। তাই লাইভ স্ট্রিমিংটা তিনি হতে দেননি। ওই বললাম, তার মনোলগ চলতো না, মিটিং এ ডায়ালগ হতো, সদর্থক ডায়ালগ, প্রশ্ন করতেন আন্দোলনরত ডাক্তাররা। অধিকাংশ জবাব কি মুখ্যমন্ত্রী দিতে পারতেন? আপনারাই বলুন না। সেই বিড়ম্বনা এড়াবার জন্যই তিনি লাইভ স্ট্রিমিংটা হতে দেননি। হ্যাঁ, স্নায়ুর লড়াই চলছিল আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে নবান্নে। প্রথম কথা বলেন, আমি 3 দিন অপেক্ষা করেছিলাম। স্বাস্থ্য সচিব, তারপরে আর একটা চিঠি বোধহয় মুখ্য সচিবের, কোথাও কিন্তু মুখ্যমন্ত্রী থাকবেন এটা বলা হয়নি। সর্বশেষ যে চিঠিটা এসেছে মুখ্য সচিব পাঠিয়েছিলেন, সেখানে বলা হয়েছিল যে মুখ্যমন্ত্রী থাকবেন। প্রথমে 15 জন বলা হয়েছিল বৈঠকে যোগ দিতে পারবেন আন্দোলনকারীদের পক্ষ থেকে। আন্দোলনকারীরা অনড় ছিলেন, বলেন 26টা সরকারি মেডিকেল কলেজের প্রতিনিধি থাকবেন। তারা 32 জন গিয়েছিলেন, তাদেরকে বৈঠকে থাকার অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু ওই লাইভ স্ট্রিমিং এ বাধা দেওয়া হলো। ছাত্ররা একটাই ভুল করেছে, তারা আশা নিয়ে গেছিল শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী রাজি হয়ে যাবে লাইভ স্ট্রিমিং এ। বাসে ওঠার আগে তারা যদি একদম নিশ্চিত হতো যে কোনো অবস্থাতেই লাইভ স্ট্রিমিং মুখ্যমন্ত্রী অনুমতি দেবেন না, তাহলে তারা না গেলেই ভালো করতো। এইটুকুই তাদের দিক থেকে ত্রুটি। অনেকে বলছেন যে ভিডিও ক্যামেরা নিয়ে যাওয়া উচিত ছিল আন্দোলনকারীদের। কোনো ভিডিও ক্যামেরা অ্যালাউ করতো না। তখন বলা হতো সরকারের তো ভিডিও ক্যামেরার বন্দোবস্ত করেছে, লিঙ্ক পাঠিয়ে দেয়া হবে, রেকর্ড করা হবে। তাই জুনিয়র ডাক্তাররা সঙ্গে করে ভিডিও ফটোগ্রাফার নিয়ে গেলেও সেই ভিডিও ফটোগ্রাফারের অনুমতি দিত না নবান্ন। জুনিয়র ডাক্তাররাও একটা ভুল করেছেন, ওটাই তারা আশা করেছিলেন যে শেষ পর্যন্ত নবান্ন নমনীয় হয়ে লাইভ স্ট্রিমিংটা অ্যালাউ করবে। এটাই তাদের বুঝতে ভুল হয়েছিল। তারা কুশলী ধুরন্ধর রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনতে পারেননি। তিনি রাজনীতি করতে চেয়েছিলেন। তিনি ফাঁকা সভাঘরে বসে আছেন, অপেক্ষা করছেন জুনিয়র ডাক্তারদের। 17 সেপ্টেম্বর কপিল সিব্বল এটাকে তুলে ধরবেন। Your Lordship, Honorable Chief Minister was waiting for the junior doctors for 2.5 hours, but they didn't turn up. এসব বলবেন। অর্থাৎ একটা ন্যারেটিভ আগে থেকে তৈরি করা হলো, সেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে সেই ন্যারেটিভটা কপিল সিব্বল আর ব্যাটারি অফ লয়ার্স ওটা নিয়ে সওয়াল করে ওই ন্যারেটিভটা এস্টাবলিশ করার চেষ্টা করবেন। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও। রাইট চয়েস, রাইট ডিসিশন। এবং চন্দ্রচূড়ের ভূমিকা আপনারা জানেন। আর 2 মাস বাদেই তার অবসর। শোনা যাচ্ছে যে তিনি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে ভারতের প্রতিনিধিত্ব করতে চান। তার বাড়িতে গণেশ পুজোয় প্রধানমন্ত্রীর আশা নিয়ে বিতর্ক হয়েছে। কপিল সিব্বল, ইন্দিরা জয় সিং, প্রশান্ত ভূষণ সবাই সরব হয়েছেন যে জুডিশিয়ারি আর এক্সিকিউটিভের মধ্যে যে সীমারেখাটা থাকে সেই সীমারেখাটা লঙ্ঘন হয়েছে। এসব বিতর্ক চলছে, কিন্তু অচল অবস্থা কাটেনি। স্নায়ুর লড়াই চলছে এবং জুনিয়র ডাক্তাররা যে স্নায়ুটা ধরে রাখতে পেরেছেন তার মূল কারণ জনসমাজের একটা বড় অংশের সমর্থন, সিনিয়র ডাক্তারদের সমর্থন এবং সারা ভারতে চিকিৎসক সমাজ এই আন্দোলনকে সমর্থন করছেন। আমি ডক্টর সুবর্ণ গোস্বামীর বক্তব্য শুনলাম।
কোনো পিউনিটিভ অ্যাকশন একজন ডাক্তারের বিরুদ্ধে নিলে সমস্ত চিকিৎসক সমাজ কর্মবিরতিতে চলে যাবে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী নরম সুরে কথা বলছেন, যদি সিনিয়র ডাক্তাররা এই রকম অবস্থান না নিতেন, জেনে নিন, এসমা জারি করে দিতেন, শাস্তিমূলক ব্যবস্থা হতো জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে। সেটা হচ্ছে না। এই জন্যই জনমত জুনিয়র ডাক্তারদের সঙ্গে আছে এবং সমগ্র চিকিৎসক সমাজ যেভাবে জুনিয়র ডাক্তারদের সমর্থন করছেন, তাতে নবান্ন বুঝতে পেরেছে যে এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন বিচ্ছিন্ন নয়। হয়তো তারা অবস্থান করছেন, আন্দোলন করছেন, কিন্তু সমস্ত চিকিৎসক সমাজ এই আন্দোলনের পাশে আছে এবং সমাজের একটা বড় অংশের মানুষের সমর্থনও তারা নিশ্চিত করতে পেরেছে। এটাই এই জুনিয়র ডাক্তারদের মনোবল ধরে রাখার সব থেকে বড় কারণ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্বভাব সিদ্ধ ভঙ্গিতে আলটপ্পা মন্তব্য করেছেন। হুমায়ুন কবিরের পর কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতির গুরুত্ব যদি তিনি না বুঝতে পারেন, সেটা তার ব্যর্থতা। হয়তো বুঝেও মাননীয় সুনজরে থাকার জন্য এইসব কথা বলছেন। তার পুত্র, তার কন্যা কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করেন, তারাও কিন্তু আইনজীবীদের প্রতিবাদ মিছিলে সামিল হয়েছে। সমস্ত আসপেক্টটা মনে রাখতে হবে। মাননীয়রা ফাঁদ পেতেছিলেন, চেয়েছিলেন জুনিয়র ডাক্তাররা সেই ফাঁদে জড়িয়ে পড়ুক। আমি বলবো জুনিয়র ডাক্তাররা এই ফাঁদে পা দিয়েছিলেন আংশিকভাবে, কিন্তু পুরো ফাঁদে তাদেরকে ফেলতে পারেননি। ওই একটাই যে মাননীয় বসে রয়েছেন ফাঁকা সভাগৃহে, অপেক্ষা করছেন জুনিয়র ডাক্তারদের, দেখাতে চাইবেন সুপ্রিম কোর্টে দেখো সরকার নমনীয়, আলোচনার রাস্তায় বসতে প্রস্তুত। স্বয়ং মুখ্যমন্ত্রী 2 ঘন্টার উপর বসে আছেন আর জুনিয়র ডাক্তাররা আসছেন না। এই ছবিটা, ন্যারেটিভটা তৈরি করতে পেরেছেন, এটা একটা ফাঁদ। কিন্তু জুনিয়র ডাক্তাররা যে শেষ মুহূর্ত পর্যন্ত তাদের দাবিতে অবিচল, এটা প্রমাণ করে যে তারা পুরো ফাঁদে পা দেয়নি। অনেকে অনেক রকম ব্যাখ্যা দিচ্ছেন যে এই ধরনের বৈঠক, লাইভ সম্প্রচার দাবি সরকার মেনে নিল, তাহলে ভবিষ্যতে সবাই এরকম লাইভ সম্প্রচারের দাবি তুলবেন। কোনো কোনো মহল থেকে ব্যাখ্যা দেওয়া হচ্ছে। দেখুন, বামফ্রন্টের জমানায় এই ধরনের প্রশাসনিক বৈঠক কখনো লাইভ হতো না। বুদ্ধবাবু তার অফিসারদের প্রশংসা করুন, বর্ণনা করুন, ক্লোজ ডোরে করতেন। এর ওর নাম ধরে তুমি করা করতেন তো না। কিন্তু মুখ্যমন্ত্রী সচেতনভাবে করেন জনগণকে বার্তা দিতে, দেখো তিনি কত কঠোর প্রশাসক, কাউকে রেয়াত করে না। সে থেকে তো এই লাইভ স্ট্রিং এর ব্যাপারটা চালু হয়েছে। তিনি মনোলগ দেন, ওখানে ডায়ালগ হয় না। জুনিয়র ডাক্তারদের সঙ্গে মিটিং এ ডায়ালগ হতো, মনোলগ হতো না, বরঞ্চ মুখ্যমন্ত্রীকে শুনতে হতো, যেটা তার স্বভাব বিরুদ্ধ। তিনি জ্ঞান দিতে পারতেন না, অনেক অপ্রিয় প্রশ্নের মুখে পড়তে হতো। সেই জন্যই লাইভ স্ট্রিমিংটা তিনি অ্যালাউ করেন। এবং জুনিয়র ডাক্তাররা, আমি বলবো তারা যে অবস্থানটা নিয়েছেন যুক্তিসঙ্গত। দেখুন, সিবিআই বলছে 27 মিনিটের ফুটেজ পেয়েছে আরজি কর কাণ্ডে, ভিডিওগ্রাফি, আর করা হয়েছিল নাকি 2 ঘন্টা। বলছে টেকনিক্যাল গ্লিচ। এত গুরুত্বপূর্ণ ভিডিও টেকনিক্যাল গ্লিচ? ইন্টেনশন গুলো এর থেকেই বোঝা যায়। তাই ঘটনা পরম্পরাতেই বোধহয় আমার মনে হয় জুনিয়র ডাক্তাররা তাদের এই অবস্থানে একেবারে দৃঢ়ভাবে টিকেছিলেন যে কোনো অবস্থাতেই লাইভ স্ট্রিমিং ছাড়া এই বৈঠক হবে না। বেরিয়ে এসে তারা, ধরুন লাইভ স্ট্রিমিং হলো না, তারা বেরিয়ে এসে তাদের বক্তব্য জানাতে পারতেন, সরকার পাল্টা বলতো, চাপানুতর হতো। জুনিয়র ডাক্তারদের বক্তব্য সরকারের পছন্দ না হলে তারা বলতো জুনিয়র ডাক্তার এইসব বলেনি, মিথ্যা কথা বলছেন, পলিটিক্যাল ব্রাউনি পয়েন্ট স্কোর করতে চাইছেন। আর লাইভ স্ট্রিমিং হলে মানুষ দেখতো।
জুনিয়র ডাক্তারদের প্রশ্নের উত্তরে সরকার কি বলছে সেই সুযোগটা বঙ্গবাসী পেল না। মাননীয়রা ন্যারেটিভ করার চেষ্টা করেছিলেন মরিয়া হয়ে, ওই শূন্য সভাঘরে তিনি আলো হয়ে বসে আছেন হোম সেক্রেটারি আর প্রতিমন্ত্রীকে নিয়ে, ডিজি চিফ সেক্রেটারি বোঝাচ্ছে ডাক্তারদের, মুখ্যমন্ত্রী খুব আন্তরিক এই বার্তাটা দেয়া হলো, কিন্তু ওই রাজনীতিটাই করতে চেয়েছিলেন। সেই রাজনীতিতে তিনি সফল, একটা ন্যারেটিভ তৈরি করার। আমি জানি না সুপ্রিম কোর্টে এই ন্যারেটিভ আদৌ কতটা অ্যাকসেপ্টেড হবে, কারণ ওই যে বারবার করে বলছে দেখো মিডিয়া সোর্স থেকে আমরা পেয়েছি 23 না 27 জন মারা গেছে, এটা আদালতে রিপোর্ট দিচ্ছে সরকার, বলছে মিডিয়া সোর্স। সরকারের নিজস্ব মেকানিজম নেই, নিজস্ব তথ্য নেই। সংবাদ মাধ্যমকে গালমন্দ করবেন, সংবাদ মাধ্যম উত্তেজনা ছড়াচ্ছে, অর্থনীতি ধ্বংস করার ক্ষেত্রে মদত দিচ্ছে, আবার সংবাদ মাধ্যমের সূত্রকে উদ্ধৃত করে বলবেন যে সংবাদ মাধ্যম থেকে পেয়েছি এতজন মারা গেছে, এতজনের চিকিৎসা হয়নি, আউটডোর বন্ধ হয়েছে, এতজন ক্রিটিক্যাল অপারেশনের জন্য অপেক্ষা করছেন। আপনাদের নিজের তথ্য ভান্ডার কই? আশা করব জুনিয়র ডাক্তাররা সরকারি পরিসংখ্যানের পাল্টা তাদের যদি কোনো পরিসংখ্যান দেওয়ার থাকে সেটা সুপ্রিম কোর্টে পেশ করবেন, এবং বিগত 2-3 বছর এই 9 অগাস্ট থেকে 9 সেপ্টেম্বর কাল পর্বে যখন সবকিছু স্বাভাবিক ছিল, চিকিৎসা পরিষেবা এরকম সংকটে পড়েনি, তখন কতজন মানুষ মারা গেছেন, কত ওটি হয়েছে, কত আউটডোর পেশেন্ট দেখেছেন ডাক্তাররা, সেই তথ্য পরিসংখ্যানও নিশ্চয়ই তারা সুপ্রিম কোর্টে এবার পেশ করবেন। লং ড্রং ব্যাটেলের জন্য তাদেরকে কিন্তু প্রস্তুতি নিয়ে রাখতে হবে।